দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পঞ্চম শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 1 পেজ নাম্বার 138 আরামবাগ গার্লস হাই স্কুল। দেখো প্রথম প্রশ্ন একের ক লঘিষ্ঠাবরে পরিণত করো। তাহলে আমাদের কত রয়েছে না 84 ভাজিত 102। তাহলে এটাকে আমরা কাটাকাটি করবো। প্রথম 2 এ কাটবে, দেখো 2 5 10, 2 1 2, এটাকে আমরা 2 এ কাটলে 2 4 8, 2 2 4। আর এবার 3 এ কাটবো, 3 1 3, 21, 3 7 21, 3 এ কাটলে 3 1 3, 12 এলো, 3 6 12। তাহলে আমাদের উত্তরটা হলো কত 16/17। পরের অঙ্কটা দেখো বলেছে 1020 পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে এটাকে আমরা ভাগ করে ফেলবো। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে পয়সা থেকে টাকায় যেতে হলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। 1020 ভাজিত 100, প্রথম একে দিলাম, 100 একে 100, বিয়োগ করতে 2 নামলো, একটা 2 নামতে ভাগ যাচ্ছে না, একটা শূন্য দিয়ে একটা শূন্য নামিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের টাকা ভাগফল, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে পয়সা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি 1020 পয়সা সমান 10 টাকা 20 পয়সা। পরের অঙ্ক দেখো 0.007 ও 0.027 কোনটি বড় এবং কোনটি ছোট। তাহলে আমরা প্রথম লিখি যে 0.007 এটাকে যদি আমরা দশমিককে ডান দিকে 3 ঘর সরিয়ে দিই, তাহলে আমাদের এটা কত দাঁড়াবে, 7 ভাজিত 3 ঘর সরালে একের পিঠে 3টে শূন্য, অর্থাৎ 1000। এরকম ভাবে 0.027 এটাকে আমরা লিখতে পারি, উপরের সংখ্যা হচ্ছে 27, আর দশমিকটাকে আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর ডান দিকে সরাবো। 3 ঘর ডান দিকে সরালে নিচে একের পিঠে 3টে শূন্য, অর্থাৎ 1000 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7/1000 আর 27/1000। যেহেতু আমাদের হরের দুটো সংখ্যা সমান রয়েছে, তাহলে লবে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাই বড়, অর্থাৎ 7 থেকে যেহেতু, অতএব আমরা লিখতে পারবো উত্তরটা এইভাবে লিখবো যে অতএব 7 থেকে বড় কে 27, অতএব আমরা লিখতে পারি 7/1000 তার থেকে বড় 27/1000। অতএব 7/1000 সমান আমাদের কত ছিল 0.007, সেটা বড় কার থেকে, এর থেকে বড় হচ্ছে 0.27। এইভাবে আমরা করব। শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা, একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা কতটা হয় না, একটি আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থের যোগ করলে আমাদের পরিসীমা হয়। এবারে আমরা যদি কর্ণটা টানি, তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের যোগফলই হচ্ছে অর্ধপরিসীমা। তো দ্বারা আমরা লিখব আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা সমান কত হবে না দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরের অঙ্কটা দেখো অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে এটাকে আমরা কি করব, ভাগ করতে হবে। 54কে 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 7 49, বিয়োগ করলে কত নামলো 5 ভাগশেষ। তাহলে এই সংখ্যাটা কিরকম লিখবো, তাহলে 54 ভাজিত 7 সমান কত হবে না, ভাগশেষটা হবে আমাদের পূর্ণ সংখ্যা 7, যে ভগ্নাংশে কি হবে ভাগশেষটা উপরে যাবে 5, আর ভাজকটা আমাদের নিচে আসবে কত না 7। 7 পূর্ণ 5 7 মিশ্র ভগ্নাংশ। ভাগ করো, কত বলেছে 67
কে কত দ্বারা, না 100 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 100 দ্বারা ভাগ করলে দশমিক দিয়ে একটা শূন্য নেব, 106 600 বিয়োগ করলাম, কত নম্বর 70, দশমিক যেন শূন্য, 107 700 বিয়োগ করলে শূন্য। তাহলে ভাগফল কত হলো? অতএব 67 ভাজিত 100 সমান আমরা কত পাচ্ছি, না 0.67। পরে আমরা দেখো একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, লিখব একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। পরে কোশ্চেন, দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করবে? তাহলে দেখো দুটি বক্ররেখা, এই একটা রেখা আর এই একটা বক্ররেখা, এরা পরস্পরকে অনেকগুলো বিন্দুতে ছেদ করছে। তো এটা উত্তরটা হবে অসংখ্য বিন্দুতে। তাহলে দুটি বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে ছেদ করে। পরে কোশ্চেন বলেছে দেখো, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এইরকম রেখা কি বলা হয়? এইরকম রেখাকে আমরা রশ্মি বলবো। এক পাশে প্রান্তবিন্দু রয়েছে আর এক পাশে অসীম পর্যন্ত বিস্তৃত, এটাকে বলা হচ্ছে রশ্মি। পুরো লাইনটা তোমরা লিখবে, লিখে ফাঁকা ঘরে রশ্মি এই কথাটা লিখতে হবে। শূন্যস্থান পূরণ পুরো লাইনটাকেই তোমাদের লিখতে হবে। ঠিক আছে, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখা ড্যাশ নেই। তোমরা প্রশ্নটা পুরো তুলবে, তুলে শূন্যস্থানে শুধু লিখবে যে প্রান্তবিন্দু নেই, কোনো প্রান্তবিন্দু নেই। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার নির্দিষ্ট কোনো শেষ বিন্দু বা প্রান্তবিন্দু নেই, উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাই এটির দৈর্ঘ্য মাপা যায় না। তাহলে সঠিক উত্তর হবে প্রান্তবিন্দু। বিয়োগ করো, কত রয়েছে? 3-7 বিয়োগ 5-14। 7 আর 14 প্রথম হরের লসাগু করবে তোমরা। 14, 7 আর 14 লসাগু, 7 দিয়ে দিলাম, 7 × 7, 7 × 2 = 14, এবার দিয়ে দিলাম 1 1। তাহলে 7 14 এর লসাগু কত হচ্ছে, না 7 × 2 সমান কত? 14। তাহলে আমরা একটা হরে বড় দাগ টেনে নিচে 14 লিখলাম। এবার কি করব, প্রথম ভগ্নাংশটির হরে 7 রয়েছে, 7 দ্বারা 14কে ভাগ করব। 7 দ্বারা 14কে, 7 × 2 = 14, শূন্য বিয়োগ করলে তাহলে এই ভাগফলটা যে 2 হলো, 2টা লবে গিয়ে গুণ হবে, তাহলে 3 × 2 মাইনাস একই রকম ওই 14 দ্বারা 14কে ভাগ করবো, তাহলে 1 হবে, তাহলে একটাই উপরে লবের সাথে গুণ হবে, তাহলে 5 ছিল ইন্টু 1, তাহলে কত আছে? 3 আর 2 গুণ করলে 6 বিয়োগ 5 ভাজিত 14, তখন কত হচ্ছে? 1/14। দেখো, প্রতিমবাবু বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 1/5 কিগ্রা ডাল ও 1/8 কিগ্রা আটা কিনেছে। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছে? তাহলে আমরা লিখতে পারি, একবারই লিখবো, তাহলে তিনি যেহেতু প্রথম 3টে জিনিসই কিনে এনেছে, তাহলে একসাথে যোগ করলে আমাদের সে মোট কত পরিমাণ জিনিস কিনে এনেছে সেটা পেয়ে যাব। তাহলে লিখতে পারবো যে প্রতিম বাবু জিনিস কিনেছে সমান কত, না 1/4 যোগ 1/5 যোগ 1/8, তিনটেকে যোগ করব, কিগ্রা। তাহলে প্রথম আমরা কি করব, 4 5 আর 8 এর লসাগু করব। 4
5 8 লসাগু করবো। আচ্ছা দিয়ে দিই, দিয়ে দিলে 2 2 × 4 5 নামলো, 5 তো ভাগ যাবে না 2 দ্বারা, তো 5 নামলো 2 4 8, আবার দিয়ে যাবে 2 1 2, 5 নামবে 2 2 × 4, আরেকবার দিয়ে দেবো 1 নামলো 5 1, আরেকবার 5 দিয়ে ভাগ দেবো 1 1 1। অতএব আমরা লিখতে পারি যে লসাগু কত হলো, লসাগু সমান হচ্ছে কত, কটা দিই 2 × 2 × 2 × 5 কত হলো 10 40। তো লসাগু হলো আমাদের 40। তাহলে সমান চিহ্ন দিলাম, নিচে আমরা বড় করে 40 বসালাম। তাহলে এবার আগের একই রকম এই 4 দ্বারা 40টাকে ভাগ করবো, 4 4 10 40, তাহলে ভাগফল 10, 10টা লবে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 1 × 10 যোগ 5 দ্বারা ভাগ করলে 5 8 40, তাহলে 8 8 হলো, 8টা উপরে লবের সাথে গুণ হবে 1 × 8 প্লাস আবার এই 8 দ্বারা 4কে ভাগ করলে 8 5 কত 8 5 40, তাহলে 8 5 40, তাই 5 গুণ হবে উপরে লবের সাথে, লবে ছিল 1, একের সাথে 5 গুণ করে দিলাম, দিয়ে হয়ে গেল কিগ্রা। তো কিগ্রা সমান কত হয়, এবার উপরে লবের 10 একে 10 গুণ করলাম, যোগ 8 একে 8 যোগ 5 একে 5 ভাজিত 40 কিগ্রা। এবার লবে আমরা যোগ করলে আমরা পেয়ে যাব কত 23, আর নিচে থাকছে 40, এত কিগ্রা। উত্তরটা আমরা কি হলো যে প্রতিমবাবু বাজার থেকে, অতএব প্রতিমবাবু বাজার থেকে মোট 23/40 কিগ্রা জিনিস কিনেছিলেন, জিনিস কিনেছিলেন। পরে করে দেখো 2 এর খ, সরল করো, 6 এর 7 বিয়োগ 1 এর 14 প্লাস 5 এর 7। আমরা প্রথম বন্ধনী কাজ করব, তাহলে সমান চিহ্ন দিলাম, 6 এর 7 বিয়োগ, দেখো 7 আর 14 লসাগু করতে হবে, হরে রয়েছে 7 আর 14, তাহলে 7 আর 14 লসাগু করি আমরা, কত হয় দেখি, 7 এ দিলে 7 1 এ 7, 7 2 এ 14, দিয়ে দিলাম 1 1, লসাগু কত দাঁড়ালো, লসাগুটা হলো আমাদের 7 × 2 সমান 14, আমরা হরে 14 লিখলাম। একই রকম তাহলে 14 দ্বারা 14কে যদি ভাগ করি কত হয়, ভাগফল হয় 1, 1টা লবে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 × 1 যোগ, আচ্ছা পরে আবার এখানে হরে রয়েছে 7, 7কে 7 দ্বারা 14কে ভাগ করলে 7 2 × 14, তাহলে সে 2টাকে উপরে গুণ হবে, 5 × 2 সমান চিহ্ন দিলাম, কত হলো 6 এর 7 বিয়োগ, কত হলো আমাদের না 2 1 একে 1 যোগ 5 2 × 10 ভাজিত 14 সমান চিহ্ন দিলাম, তাহলে 6 এর 7 বিয়োগ 10 আর 1 যোগ করলে 11 ভাজিত 14। একদম ভাবে আবার 7 আর 14 লসাগু কত হয়, 14ই হয়, তাহলে 14কে 7 দ্বারা যদি ভাগ করি, আবার 7 2 × 14, 2টা উপরে গুণ হবে, 6 × 2 বিয়োগ 14 একে 14, তাহলে 11 × 1 কত হচ্ছে আমাদের, তাহলে 6 আর 2 গুণ করলে 12 বিয়োগ 11 ভাজিত 14, এই সমান চিহ্ন দিলাম, 12 থেকে 11 বাদ দিলে 1 এর 14। পরে আমরা তো 2 এর গ, একটি বর্গাকার ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, তাহলে জমিটির ক্ষেত্রফল কত। আমি একটা ছবি আঁকি, একটা বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে প্রতিটা বাহু কত 15 মিটার করে রয়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বাহু গুণিতক বাহু, তাহলে আমরা লিখতে পারি যে
বর্গাকার ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি যে বর্গাকার ভূমির ক্ষেত্রফল সমান কত লিখবো? না, বাহু গুণিতক বাহু। তাহলে কত হবে? 15 গুণিতক 15 বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার, বর্গ কথায় যোগ হবে। ঠিক আছে, তাহলে 15কে 15 দ্বারা গুণ করলে আমাদের কত আসবে? 225 বর্গ মিটার। লিখে গেল। অতএব জমিটির ক্ষেত্রফল, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল কত হলো? না, 225 বর্গ মিটার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। 2 ঘ, চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? লেখো। এই সমান্তরাল সরলরেখা কাকে বলে? না, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি একে অপরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে, তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে। ছবিতে আঁকা আছে দেখো, এবি ও সিডি, এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ রয়েছে এবং সেগুলির নাম লেখো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6। প্রথম উত্তর হবে 6টি। প্রথম উত্তর হবে 6টি সরল রেখাংশ রয়েছে। আচ্ছা, এদের নামগুলো লিখতে বলেছে, তাহলে নামগুলো আমরা লিখবো পরপর। প্রথমটা রয়েছে, ধরো আমরা এখান থেকেই শুরু করছি, প্রথম সরল রেখাংশ এখান থেকেই শুরু করলাম, তাহলে ডিই, ইডি। আচ্ছা, ইডি মাথায় দাগ দিতে হবে, ইডি। পরেরটা রয়েছে দেখো ডিসি। তারপরেরটা রয়েছে সিবি। তারপরেরটা রয়েছে বিএ। ছটি সরলরেখাংশ আমরা নাম দিয়ে যদি লিখি আমরা পাবো, আমরা যদি এইখান থেকে শুরু করি এবি, তারপর বিসি, সিডি, ডিই, ইএফ, এফএ। এই 6টার নাম আমরা পরপর লিখছি দেখো। প্রথমটা হচ্ছে এবি, দিয়ে মাথায় একটা দাগ দিতে হবে, সরলরেখাংশের চিহ্ন। পরেরটা রয়েছে বিসি, তারপর রয়েছে দেখো সিডি, তারপর রয়েছে ডিই, তারপর রয়েছে ইএফ, তারপর রয়েছে এফ এ। এই 6টি সরল রেখাংশ রয়েছে চিত্রটিতে। পরের অঙ্কটা দেখো, 3 ক, একটি চৌবাচ্চায় 3.8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8.25 লিটার জল খরচ হয়ে গেছে। আমি বালতিতে করে চৌবাচ্চায় 5.16 লিটার জল ঢেলে দিলাম। এখন চৌবাচ্চায় কতটা জল রয়েছে? আমরা যদি এটা ছবিতে একটু দেখি, ধরো এটা আমাদের চৌবাচ্চা, প্রথম আমাদের জল ছিল কতটা? এতটা, 3.8 লিটার। তাহলে প্রথম সেখান থেকে কিছুটা জল খরচ হয়ে গেলে জলটা আবার বাদ যাবে, তাহলে এতটা নেমে আসবে নিচের দিকে জলের লেভেলটা। তারপর আবার যদি আমরা বালতি দিয়ে জল ঢালি, আবার জলের লেভেলটা বাড়বে, আবার সেটা বাড়বে। তাহলে এখানে প্রথম কি করব? না, প্রথম যা জল ছিল সেখান থেকে জল তুলে নিলে প্রথম বিয়োগ হবে, তারপর আবার জল ঢেলেছি তাই আবার সেই পরিমাণ জলটা যোগ করব। তাহলে এটা আমরা এক লাইনে লিখতে পারি যে এখন
বা একটু যদি লিখি আমরা লিখতে পারবো যে এখন চৌবাচ্চাতে জল রয়েছে কতটা, প্রথম আমাদের ছিল কত 3-এর 8 লিটার, সেখান থেকে বিয়োগ করলাম কতটা 8-এর 25 এত লিটার। এবার সেখান থেকে আবার আবার কি করেছি, কিছুটা পরিমাণ জল ওখানে ঢেলে দিচ্ছি কত 5-এর 16 লিটার লিটার। এইটা আমরা ক্যালকুলেশন করি কত হয় দেখি। তো প্রথম প্যাকেটের কাজ করব। তাহলে দেখো প্রথম প্যাকেটে 3-এর 8 মাইনাস 8-এর 25, 8 আর 25 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের লসাগু হবে এদের গুণফল। তাহলে 8 আর 25-এর গুণফল কত হয় 200। একই রকম যে আমাদের বিয়োগের নিয়ম কি না, এই 8 দ্বারা 200-কে ভাগ করব, 8 দ্বারা 200-কে ভাগ করলে কত হবে 25 হবে। তাহলে 3 গুণিত 25 বিয়োগ 25 দ্বারা আবার 200-কে ভাগ করব, 25 দ্বারা 200-কে ভাগ করলে আমাদের কত আসবে 25, 8-এ 200, তাহলে 8 গুণিত 8 প্রথম বন্ধনী ছিল যোগ 5-এর 16 লিটার সমান চিহ্ন দিলাম। তাহলে প্রথম বন্ধনী ভেতরে কত হয় একটু দেখে নিই। তাহলে 25-3 75 বিয়োগ 28টা 64 ভাজিত 200 যোগ 5-এর 26 লিটার, ঠিক আছে, সমান চিহ্ন দিলাম। তাহলে 75 থেকে 64 বাদ দেবো, 75 থেকে 64 বাদ দিলে আমাদের কত আসছে 11/200 যোগ 5/, এটা কত 16, 5/16 তো লিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে আবার যোগ করব। যেহেতু আমাদের হরে কত রয়েছে, যে সমান চিহ্ন দিলাম, হরে আমাদের রয়েছে 200 আর 16, 200 আর 16 লসাগু করি দেখি, 200 আর 16 লসাগু করলে কত হয়, 2 দিলে 100, 2 দিলে 8, আবার 2 যাবে, 2 দিলে 50, আর 2 দিলে কত হবে, এটা হবে 4, আরেকবার 2 দিলে কত হচ্ছে 25, আরেকবার 2 দিলে কত হচ্ছে 2 2 4। তাহলে আমাদের লসাগু কত হবে না 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 25 8 কত 200, 200 দিয়ে 400, তাহলে আমাদের লসাগু হলো 400। ঠিক আছে, তাহলে দেখো হরে আমাদের প্রথম ভগ্নাংশের হরে 200 রয়েছে, 200 দ্বারা 400-কে ভাগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, ভাগফল 2। তাহলে 2 দ্বারা উপরে গুণ, তাহলে উপরে ছিল আমাদের কত 11 গুণিত 2, ঠিক আছে, যোগ, তারপর আবার দেখো 16-কে যদি আমরা 400 দ্বারা ভাগ করি আমাদের ভাগফল হবে 25। তাহলে 25-কে আমরা 5 দ্বারা গুণ করে দেবো, তাহলে 5 × 25 কত হলো আমাদের 11 দুগুণে 22 প্লাস 25 5-এ 125 ভাজিত কত 400, কত দাঁড়ালো যোগ করলে আমাদের 147 ভাজিত 400। সবগুলোতে অবশ্যই লিটার লিখতে হবে, লিটার লিটার লিটার। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ালো, তাহলে এখন আমাদের অতএব এখন চৌবাচ্চায় 147/400 এত লিটার জল থাকবে। পরের অঙ্কটা দেখো 3-এর খ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার,
ও প্রস্থ 20 মিটার। তাহলে প্রতি মিটার বেড়া দিতে যদি 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশ বেড়া দিতে কত টাকা খরচ হবে? তাহলে আমি যদি একটা ছবি আঁকি, একটা আয়তক্ষেত্র রয়েছে আর একটা বর্গক্ষেত্র রয়েছে। আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার। তাহলে বলে দিয়েছে আয়তক্ষেত্রের যা পরিসীমা হবে বর্গক্ষেত্রেরও একই পরিসীমা হবে। প্রথম আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবো। কি দেওয়া আছে? আয়তাকার জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে না 40 মিটার। একই রকম আয়তাকার জমির প্রস্থ কত দেওয়া আছে 20 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত হবে? আমরা পরিসীমা সূত্রকে জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কত হচ্ছে আমাদের দেখি। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে 40 যোগ প্রস্থ 20 এত মিটার। তাহলে কত হয়ে গেল আমাদের 2 গুণিতক 60 মিটার সমান 60 মিটার সমান কত হচ্ছে 120 মিটার। ঠিক আছে। তাহলে এবার আমাদের বলে দিয়েছে যে যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি অতএব বর্গক্ষেত্রাকার জমির বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কত হবে না 120 মিটার। ঠিক আছে। এবার বলেছি যে 1 মিটার বেড়া দিতে খরচ কত 7 টাকা। তাহলে 1 মিটার বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, তাহলে 120 মিটার জমি অর্থাৎ এই বর্গাকার চারপাশ বেড়া দিতে কত খরচা হবে? 1 মিটারে 7 টাকা খরচা হলে তাহলে 120 মিটারে কত খরচা হবে? 7 গুণিতক 120 টাকা। তাহলে আমরা এবার লিখতে পারি বর্গাকার জমির চারপাশ বেড়া দিতে খরচ কত 7 টাকা গুণিতক 120 এত টাকা সমান 840 টাকা। পরে অঙ্কটা দেখো সরল করো। অঙ্কটা তুলি। কত আছে 10 গুণিতক 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী দিয়ে 10 বিয়োগ 5 মাইনাস 2 কত বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ 3। ঠিক আছে। সমান চিহ্ন দিলাম। তাহলে বদমাস রুলের নিয়ম কি? বি প্রথম ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। তাহলে এটা হচ্ছে 10 গুণিতক 6 মাইনাস 5 প্লাস, তাহলে বদমাসের মধ্যে প্রথম ব্র্যাকেট আমরা পাচ্ছি, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে 10 বিয়োগ 5 থেকে 2 বাদ দিলে 3। এটা কিছু নেই মানে এখানে রয়েছে এর। ঠিক আছে, এর রয়েছে ওখানে। তো সমান চিহ্ন দিলাম 10 গুণিতক 6 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব। 5 যোগ 10 থেকে 3 বাদ দিলে 7 এর 3 রয়েছে। তাহলে বির কাজ শেষ হয়ে গেল। বি এর পর কত রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এটা এর কাজ রয়েছে। তাহলে এর কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে রয়েছে 10 গুণিতক 6 বিয়োগ কত রয়েছে না 5 যোগ 7 গুণিতক 3 এর মানে গুণ। তাহলে করে দেবো 10 গুণিতক 6 বিয়োগ 5 যোগ 7 3 21 সমান চিহ্ন দিলাম। তাহলে 10 গুণিতক 6 বিয়োগ কত হবে 7
21 আর 5 যোগ করলে কত হয় না 26। ঠিক আছে, তাহলে এবার আমরা গুণের কাজটা করে নেব। কত হবে 10 6 কত হয় 60 বিয়োগ 26, 60 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে 34। পরের অঙ্কটা দেখো, বলেছে নাসিফা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেল। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখা গেল প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করেছে। তাহলে আমি একটা যদি ছবি আঁকি, ধরো প্রথম ঝুড়িতে, আমি একটা উদাহরণ নিলাম, ধরো প্রথম ঝুড়িতে 10 কেজি আম ছিল। সেখান থেকে যদি দেখা যায় বিকেলবেলা বাজারের শেষে দেখা যাচ্ছে যে 2 কেজি আম পড়ে আছে, তাহলে বিক্রি হয়েছে কতটা। তাহলে আম বিক্রি হয়েছে কীভাবে, যে আমটা সে বাজারে নিয়ে গেছিল সেখান থেকে পড়ে আছে আমটা বিয়োগ করলে বিক্রি হওয়া আমটা পাওয়া যাবে, অর্থাৎ 8 কেজি আম বিক্রি হয়েছে। দুটো অঙ্ক এখানে একই রকমভাবে করতে হবে। তাহলে আমরা লিখি যে প্রথম ঝুড়িতে কত আম ছিল। আমরা লিখতে পারি যে প্রথম ঝুড়িতে আম ছিল কতটা না 15.825 কিগ্রা। ঠিক আছে, তাহলে বিক্রি হওয়ার পর পড়ে আছে কতটা না, দেখা গেল প্রথম ঝুড়িতে আম পড়ে আছে কত না 2.187, তাহলে এইটা আমরা বাদ দেব। তাহলে বিক্রি হওয়ার পরে, বিক্রির পরে প্রথম ঝুড়িতে আম পড়ে আছে, আম পড়ে আছে সমান কতটা পড়ে রয়েছে 2.178 কিগ্রা। ঠিক আছে, এইটা যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে আমাদের এখানে আসছে কত 7 4 6 দশমিক দশমিক, এখানে থাকবে 3 1 এত কিগ্রা। এটা লিখতে হবে। তাহলে এই আমটাই আমাদের বিক্রি হয়েছে। তাহলে যতটা আম সে বাজারে নিয়ে গিয়েছিল সেখান থেকে যে আমটা পড়ে আছে সেটা বাদ দিলে আমরা কি পাবো না বিক্রি হয়েছে আমের পরিমাণ। অতএব বিক্রি হয়েছে, প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে, প্রথম ঝুড়ির আম বিক্রি হয়েছে এত কিগ্রা, 13.647 কিগ্রা। ঠিক আছে, একই রকম ভাবে আমরা করবো যে দ্বিতীয় ঝুড়িতে কতটা আম ছিল। তাহলে দ্বিতীয় ঝুড়িতে আম ছিল কত না, লিখি আমরা দ্বিতীয় ঝুড়িতে আম ছিল কতটা, দ্বিতীয় ঝুড়িতে আম ছিল 18.387 কিগ্রা। তাহলে পড়ে আছে কতটা দ্বিতীয় ঝুড়িতে, লিখবো আমরা বিক্রির পরে দ্বিতীয় ঝুড়িতে আম পড়ে আছে। তাহলে বিক্রির পরে দ্বিতীয় ঝুড়িতে আম পড়ে রয়েছে, পড়ে আছে কতটা পড়ে আছে তোমার 5.188 কিগ্রা। এটাকেও যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কতটা আম বিক্রি হয়েছে দ্বিতীয় ঝুড়ি থেকে পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে আমাদের কত আসছে, তাহলে কিগ্রা লিখে দেবো। তাহলে 9.1.31 অর্থাৎ 13.1199 কিগ্রা আম বিক্রি হয়েছে। তাহলে এটা আমরা ভাষায় লিখতে পারি যে
দ্বিতীয় ঝুড়ির আম বিক্রি হয়েছে, দ্বিতীয় ঝুড়ির আম বিক্রি হয়েছে কত না 13.19 কিগ্রা। তাহলে প্রথম ঝুড়ির আম বিক্রি হয়েছে কত 13.647 কিগ্রা, আর দ্বিতীয় ঝুড়ির আম বিক্রি হয়েছে 13.19 কিগ্রা। তাহলে দুটো ঝুড়ির বিক্রি আম বিক্রি করলে তাহলে আমাদের মোট কত আম বিক্রি হয়েছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে মোট আম বিক্রি হয়েছে কত, তাহলে একটা হবে 13.647 কিগ্রা, আর দ্বিতীয় ঝুড়িতে কত না 13.199 কিগ্রা। এটাকে আমরা যোগ করে দেবো, কত হয় দেখি। যোগ করে দিলে 9 7 কত 16 6 হয়ে গেল 1 9 9 5 14 4, তাহলে 1, তাহলে কত হলো 6 x 7 8, তাহলে 8 হলো, দশমিক বসলো, তাহলে 3 3 6 1 1 2 এত কিগ্রা। তাহলে মোট আম বিক্রি হয়েছে লিখে দেবো, তাহলে মোট আম বিক্রি হয়েছে সমান কত না 26.846 কিগ্রা।